হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আবার আমরা একটা গণিতের প্রিভিয়াস ইয়ার পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে 2 নম্বর পর্ব। কেমন? তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করি। এভাবে ভালোবাসা দিও, এভাবে সাপোর্ট করতে থাকো। ওকে, চলো চলে যাই আজকের ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউবি এক্সাইজ সাব ইন্সপেক্টর 2018 সালে যে এক্সামটা হয়ে গেছে তার 20টি যে অঙ্কের প্রশ্ন, সেই অঙ্কের প্রশ্ন নিয়ে। কেমন? তো চলো আর বেশি না বকে ঝোঁকে আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কী আছে এখানে। একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে। উভয়ই একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট সময় নষ্ট হয়। গাড়িটির গতিবেগ কত? পয়েন্ট অফ নোটের গাড়ির গতিবেগ বের করতে বলেছে। আবার একটা জিনিস কি, একই সময়ে দুজন পৌঁছেছে, অর্থাৎ ট্রেনটি দাঁড়িয়েছিল, দুজনের টাইম ডিফারেন্স কত? 12.5 মিনিট। কেমন? এই 12.5 মিনিট হচ্ছে ক্লু, যেখান থেকে আমাদের অঙ্কটা বের করব। কেমন? তো দেখো এক্ষেত্রে যে অপশানগুলো আছে, অপশানগুলো দেখবে। অপশানগুলোতে যদি বেশিরভাগ আনসার বা সবগুলো যদি তোমার 60 কিলোমিটার উপর থাকে, তখন সেটাকে ছোট ফ্র্যাকশন মিনিটে কনভার্ট করে নিয়ে চলে আসবে। অপশানগুলোকে নয়, তুমি যেটা অঙ্কে ধরবে সেটা। ট্রেডিশনাল মেথডে যদি করো, এক্স ধরে করতে হবে, লম্বা প্রসেস, বিশাল বড় সমীকরণ বেরো হয়ে নাকি। তো আমরা চপিং প্রসেসে করব। ধরে নিচ্ছি আমরা গাড়ির গতিবেগ 1 কিলোমিটার পার মিনিট, মিনিটে 1 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ 50% বেশি, অর্থাৎ 1.5 কিলোমিটার হবে। তো 1.5 কিলোমিটারকে ভগ্নাংশে করলে কত হয়? 3/2 হয়। এখন 1 কিলোমিটার হিসাবে 75 কিলোমিটার যেতে গাড়ির সময় লাগবে 75 মিনিট, এবং সেই একই হিসাবে যদি ট্রেনের সময় লাগে তখন কী হবে? 75 ভাজিত 3/2, সেটা তখন গুণিত হলে ভগ্নাংশ উল্টে যাবে, পেয়ে যাব আমরা 50 মিনিট। ক্লিয়ার? তাহলে টোটাল টাইম ডিফারেন্স কত এদের মধ্যে? এদের মধ্যে টাইম ডিফারেন্স 25 মিনিট। দেখো সময়ের পার্থক্য যদি 25 মিনিট হয়, তখন বেগ, গাড়ির বেগ ছিল 1 কিমি পার মিনিট, কিন্তু এখন আমাদের অঙ্কে দেওয়া আছে সময়ের ডিফারেন্সটা 12.5 মিনিট। 12.5 মিনিট অর্থাৎ 25 মিনিটের অর্ধেক। তো সময়ের যদি ডিফারেন্স এবং বেগের সঙ্গে সম্পর্ক সবসময় ব্যস্তানুপাত হয়, অর্থাৎ তুমি যদি বেশি স্পিডে যাও তাহলে কম সময় লাগবে, স্লো যাও তাহলে তোমার বেশি সময় লাগবে। তো এখানে সময়টা কী হয়েছে? টাইম ডিফারেন্স অর্ধেক হয়ে গেছে। টাইম ডিফারেন্স যখন অর্ধেক হয়েছে, যে বেগ সেটাও ডবল হয়ে যাবে, ব্যস্তানুপাত মানে তো ডবল হয়ে যাবে। অর্থাৎ 1 কিমি পার মিনিট ছিল, সেটা হয়ে যাবে কত? 2 কিমি পার মিনিট। তো 2 কিমি পার মিনিটকে ঘন্টায় যদি করি 60 দ্বারা গুণ করতে হবে, পেয়ে যাবো কত আমরা? 120 কিমি পার ঘন্টা। দ্য রাইট আনসার ইজ অপশন সি। বুঝতে পেরেছো? নেক্সট 2 নম্বর প্রশ্নে চলে যাই। এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান। ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন? দেখো সরল সুদ আছে, সরল সুদের ফর্মুলা কি? এই একটা ফর্মুলা মনে রাখলেই বাকি জিনিসগুলো অটোমেটিক মনে থাকে। আই ইকুয়ালস টু কী হয়? আই ইকুয়ালস টু হয় PTR/100, হয়তো এই PTR/100 থেকে আমাদেরকে এখানে পি বের করতে হবে। তো পি ইকুয়ালস টু কী হবে না? পি ইকুয়ালস টু হয় আই ইন্টু 100। দেখো ওই আই বাদ দিয়ে বাকি জিনিসকে যদি বের করতে হয়, তাহলে আই গুণিত 100 উপরে করতে হয়, নিচে বাকি দুটোকে গুণ করতে হয় নাকি। তাহলে চলে যাই আমাদের ফর্মুলা। এখানে আই মানে সুদ 450, তাহলে 450 গুণিত 100/12 গুণিত 2। সোজা সোজা আনসার হবে, দেখো 4 দ্বারা কাটি 3, 4 25-এ 100, 3 দ্বারা যদি কাটি 3 15-য় 45, 75 দুগুণে 150। তাহলে আলটিমেট জিনিসটা কী হবে না? 75-এর সঙ্গে 25কে আমাদের গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে আমাদের বলো তো? 75-এর সঙ্গে 25কে গুণ করতে হবে। ব্যাস 75, 25-এর নামটা তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। 5 25-এ 125, হাতে থাকে 12, 7 25-এ 175, আর 12 হচ্ছে 187। তাই রাইট আনসার হবে কি? অপশন এ। দেখো ওই 25 পর্যন্ত নামটা মুখস্থ রাখতেই হবে নিজের অঙ্কে যদি তুমি স্পিড বাড়াতে চাও। নেক্সট 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 1056কে ন্যূনতম কত সংখ্যাবান? 1056 সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? দেখো 23 একটি মৌলিক সংখ্যা, তাই এক্ষেত্রে কোনো প্রসেস বা কোনো ট্রিক্স তোমার কাজে লাগবে না, এখানে তোমাকে ভাগ করতেই হবে। আর যেহেতু তোমাদের বলেছিলাম 25 পর্যন্ত নামটা মুখস্থ রাখতে, 23-এর নামটা যদি মনে রাখো, 1056কে যদি 23 দ্বারা ভাগ করো তাহলে পাবে প্রথমে 4 23-এ হয় কত? 92। এখানে থাকবে 13, 6, এবার হচ্ছে কত? 6 23-এ হয়ে যায় 138, কারণ 5 23-এ 115 হয়। কত যোগ করতে হবে? 8 আছে আর দেওয়া আছে 6, 2 ডিফারেন্স, তাই যোগ করতে হবে কত? 2। অপশান হবে সঠিক উত্তর অপশান এ। নামটা মুখস্থ করে রাখো, অঙ্ক অনেক সোজা করতে পারবে। 4 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো অঙ্কগুলো দেখে মনে হবে যেগুলো তখন নর্মাল জিনিস আমরা করতে হয়। দেখো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই কিন্তু স্পিডটা আসবে। কেমন? এই যে ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও, এখানে দুটো জিনিস তোমাদের বলে রাখি।
ঊর্ধ্বক্রম অর্থাৎ ক্রমশ ঊর্ধ্ব, ছোট থেকে বড় সবসময় লেস দেন চিহ্ন হবে। অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট, তখন কিন্তু গ্রেটার দেন চিহ্ন হবে। তাই এই অঙ্কগুলোতে অনেক সময় যদি এই গ্রেটার দেন লেস দেন আলাদা আলাদা থাকে এবং যেটা বের করতে হবে সেটাকে তখন ফোকাস করবে, তাহলে তুমি এলিমিনেট মেথডে কিন্তু উত্তরটা অনেকটা পেয়ে যাবে। যদি সেক্ষেত্রে না থাকে, যেমন এক্ষেত্রে সবগুলো লেস দেন আছে, কী করতে হবে, ভগ্নাংশগুলোর লসাগু বলবো। এটা তো ট্রেডিশনাল প্রসেস, অনেক লম্বা সময় না, একদম সময় লাগবে না, মুখে মুখে অঙ্কটি হবে। দেখো অনেকগুলো সংখ্যার লসাগু করতে গেলে দেখবে কিছুগুলো সংখ্যা থাকবে, যেমন এখানে 4, 8, 16 আছে, এদের লসাগু হবে বড় সংখ্যাটা, ওভাবে দেওয়াই থাকে। তাই এদের সংখ্যার লসাগু হচ্ছে 16, তাহলে বাকি থাকছে 12। এই 12 এবং 16 যদি লসাগু করতে চাও, দুজনের লসাগু হবে 48। ক্লিয়ার? কারণ 3, 4, 12, 48 হয়, 3, 16, 48, তাহলে 48 হয়ে গেল লসাগু। এখন সবার ভগ্নাংশের যে হরে আছে, হরে আমাদের 48 নিয়ে আসতে হবে। প্রথম যে 5-এর 8 সেটাকে যদি 48-এ কনভার্ট করতে হয়, নিচে তাহলে উপর 6 দ্বারা গুণ করতে হবে, 30-এর 48, এইভাবে প্রত্যেকটাকে করতে হবে। করতে গেলে আমরা পাবো কত, তারপরে যেটা 7-এর 12, 7-এর 12 জন্য পাবো 28-এর 48। তারপরে আছে 3-এর 4, সেক্ষেত্রে পাবো কত, 12 গুণ করতে হবে, 36-এর 48। আর তারপর আছে 16, 16-র জন্য 3 গুণ করতে হবে, সেক্ষেত্রে পাবো কত আমরা, 39-এর 48। সব থেকে ছোটো কে আছে 28, 28 কার জন্য এসেছিলো, 7-এর 12-র জন্য, তাহলে প্রথমে হবে 7-এর 12, 7-এর 12 প্রথমে আছে অপশান বিতে, তাই অপশান বি ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো দেখো ম্যাচ করে, বাকিগুলো অটোমেটিক ম্যাচ হয়ে যাবে। কেমন? নেক্সট 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদম সোজা অঙ্ক, খুব কম সময়ের মধ্যে অঙ্কটি করতে পারবে। অঙ্কটিকে পড়ে আগে দেখে নিই কী আছে। এ এর বেতন বি এর তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম। কেমন? তাহলে আলটিমেট ডিপেন্ডেন্সিটা কার উপর, সি এর উপর। অঙ্কে জানতেই চেয়েছি কি এ এর বেতন সি এর তুলনায় কত পার্সেন্ট কম হবে। তাহলে 3 জন ব্যক্তি এ বি সি, আলটিমেট ডিপেন্ডেন্সি আছে সি এর উপর, তাহলে সি এর আমরা বেতন ধরে নিই 100। সি এর বেতন যদি 100 হয়, তাহলে বি এর বেতন কী বলেছে, 20% কম। 20% কম মানে হবে কত, সি এর 100 হলে বি এর হবে 80। আবার এ প্রথম অংশে চলে যায়, প্রথম অংশে কী বলেছে, এ এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম। 20% কম অর্থাৎ 80%, কারণ 80 থেকে 20% কম বের করা একটু ক্রিটিক্যাল, কিন্তু 20% কম অর্থাৎ 80% বের করাটা সোজা। কারণ 80 গুণিত 80 যদি করি আমরা ডিভাইড বাই 100, তখন পেয়ে যাবো 8 8 64, একদম শূন্যগুলো 100-র জন্য কেটে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে এখন এই এ এবং সি আছে 64 এবং 100, এদের মধ্যে ডিফারেন্স কত আছে না 36। তাহলে অঙ্কে জানতে চেয়েছে কি এ এর বেতন সি এর তুলনায় কত শতাংশ কম, না 36% কম। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোনো শর্টকাট প্রসেস করার কোনো দরকার নেই, চপিং প্রসেস করবে, সোজা আনসার বেরিয়ে যাবে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নে চলে যায়। 8টি সংখ্যার গড় 21, যদি প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে। দেখো গড়ের কিছু ফর্মুলা আছে, যে প্রত্যেকটি সংখ্যা এবং গড় এদের দুজনের মধ্যে একটি সম্পর্ক আছে। প্রত্যেকটি সংখ্যাকে, এই শব্দবন্ধটি যেন থাকে, প্রত্যেকটি সংখ্যাকে যত দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করবে, গড়ের সাথেও তত দ্বারাই যোগ বিয়োগ আর গুণ এবং ভাগ হবে। এখানে বলেছে প্রত্যেকটি সংখ্যাকে 8 দিয়ে গুণ, তাহলে গড়ও হবে 8 দ্বারা গুণ। 21-এর সঙ্গে যদি 8 গুণ করি পেয়ে যাব 168। গুণ করে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? অপশান বি ইজ দ্য রাইট আনসার। জিনিসটা মনে থাকবে, গড়ের ক্ষেত্রে কি ফর্মুলা, ব্যাস। 7 নম্বর প্রশ্নে চলে যাই। এ বি সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। বি ও সি প্রতি তৃতীয় দিনে, এটা হচ্ছে ক্লু, এ কে সাহায্য করে, তবে এ কত দিনে কাজ শেষ করবে। এখানে কি দেখো, এ প্রথম 2 দিন কাজ করলো, তৃতীয় দিনে 3 জন একসঙ্গে কাজ করবে, আবার পরের 2 দিন এ একা কাজ করবে, তৃতীয় দিনে সবাই একসাথে কাজ করবে। কেমন? তো সবাই যদি একসাথে কাজ করতে হয়, তাহলে সবার একসাথে কত কাজ সেটা তো আগে আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে সোজা জিনিস, এ করছে একদিনে 1 এর 20, বি করছে একদিনে 1 এর 30, আর সি করছে একদিনে 1 এর 60। এই 20, 30 এবং 60-এর যদি লসাগু হয়, দেখো শূন্যগুলো বাদ দাও, 2, 3 এবং 6, লসাগু 6ই হবে, অর্থাৎ লসাগু হয়ে যাবে 60। শূন্য যেহেতু বাদ দিয়েছিলাম, আবার শূন্যকে ফিরিয়ে নিয়ে এলাম, 3, 2, 1, অর্থাৎ 6-এর 60। এই উপরের যোগফলটা কত হবে, উপরের যোগফলটা হয়ে যাবে 6, অর্থাৎ 6-এর 60 অর্থাৎ 1 এর 10। 3 জন একসঙ্গে মিলে করছে 1 এর 10, এটা মনে রাখো, 3 জন একসাথে মিলে করছে 1 এর 10, ব্যাস। এবার এ একা করছে একদিনে 1 এর 20, তাহলে প্রথম 2 দিনে এ করবে কত, না 1 এর 10 করবে। ক্লু খুঁজে পাচ্ছ, এ 2 দিনে করছে 1 এর 10, 3 জনে মিলে একসাথে করছে 1 এর 10, দুটো ক্লু খুঁজে পেয়েছো, ব্যাস।
এই 1-10 যদি মূল ফ্যাক্টর হয় ক্লু, তাহলে টোটাল কাজটাকে 10 ভাগে ভাগ করো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথম দুদিন, এই যে প্রথম দুদিন এটা 1-10 কাজ করছে এ একা, তারপরে 3 জন, এটা তো 3 জন, এখানেও 3 জন একসঙ্গে কাজ করবে, এখানেও 3 জন একসঙ্গে কাজ করবে, এখানেও 3 জন একসঙ্গে কাজ করবে। তাহলে টোটাল 3 জন একসঙ্গে কাজ করেছে কটা জায়গায়? 5টা জায়গায়। ব্যাস, আর বাকি আছে 5টি। এই 5টি কাজ করেছে কে? এ একা 2 দিন করে, তাহলে 5 দুগুণে 10 দিন। টোটাল টাইম লেগে গেল কত? 15 দিন। দ্য রাইট আনসার ইজ অপশন সি। বুঝতে পারছো? একদম সোজা জিনিস কিন্তু। ব্যাস, 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোনো জিনিসের বাজার দর, অঙ্কটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং একদম সোজাভাবে আমরা করব। কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি হয়। একজন দোকানদার, এখানে একটা কমা হবে তাহলে অঙ্কটা মিনিংফুল পাবে। একজন দোকানদার কি করে না 960 টাকার জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, লাভের শতকরা হার কত? দেখো 960 টাকার যদি জিনিস কিনে কেউ, তখন সে 40 টাকা ছাড় দেয়, অর্থাৎ অ্যাকচুয়ালি 920 টাকা নেয়। কত টাকা নেয়? 920 টাকা সে নেয় নাকি? ব্যাস, এবার লাভ বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। এটাকে যদি তোমরা এক্স ধরে করতে চাও অনেক ঝামেলা পোহাতে হবে। সোজা সাপটা জিনিস দেখো, 100 টাকা ক্রয় মূল্য ধরছি, তাহলে তার বাজার দর যেটা প্রাইস ট্যাগ লেখা থাকে জিনিসের উপর, সেটা 20% বেশি। 20% বেশি অর্থাৎ 120 টাকা হবে। এখন একটা লোক কিনেছে কত টাকার জিনিস? 960 টাকার জিনিস, তাহলে 960 টাকার জিনিস সে ক্রয় করেছে, তার অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা কত হবে দোকানদার, সেটা তো বের করতে হবে আমাদের এখানে। এখন এই 120 আর 96, এখানে দেখো 12, শূন্যগুলো বাদ দিলে 12 এবং 96 এর মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছ? 8 12 96 হয়, তাহলে এইদিকে যদি 8 গুণ হয় এই দিকেও হবে 8 গুণ, 800 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? 800 টাকা। কিন্তু বিক্রয় মূল্য তো 960 নয়, বিক্রয় মূল্য 920, কারণ 40 টাকা ছাড় দিয়েছে। তাহলে এই 800 এবং এই 920-র মধ্যে ডিফারেন্সটাই তো লাভ। তাহলে লভ্যাংশ কত আমাদের দাঁড়াচ্ছে? না লভ্যাংশ দাঁড়াচ্ছে 120 টাকা। তাহলে লাভের পার্সেন্টেজ 120 টাকা লাভ, ক্রয় মূল্য হচ্ছে 800। পার্সেন্টেজে বের করতে গেলে 100 দ্বারা গুণ করতে হয় নাকি? দেখো এই 100 গুণ করার দরকার হবে না, যেহেতু 800 আছে, শূন্যগুলো কেটে যাবে। কত হয়? 8 15 120, নামটা মুখস্থ থাকছেই তোমাদের। তাই সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, 15% ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। এক প্রকার পিতলে, দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে একটা 24 হবে, যোগ থাকবে। এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3। ওই প্রকার পিতলের 24 কেজিতে, ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, তবে নতুনভাবে তামা এবং দস্তার অনুপাত কত হবে? এখন হচ্ছে 5:3। ক কেজি তামা মেশাচ্ছে? 3 কেজি। তাহলে দেখো এবং 5 এবং 3কে যদি এই অনুপাতগুলোকে যোগ করো পাবে কত? 8। তাহলে সাধারণ অনুপাত হবে কত? 3। 8 দ্বারা 24কে যদি 8 দ্বারা ভাগ করো পাবে তো সাধারণ অনুপাত। 3 কেজি হচ্ছে সাধারণ অনুপাত 3। তাহলে দেখো কপার, প্রথমে কপার এবং জিঙ্ক কত করে আছে আমরা বের করে নিই আগে। একদম সোজা জিনিস, কোনো এক্স ধরে করার কিছু, কোনো শর্টকাট ট্রিক্স লাগানোর দরকার নেই। 3 দ্বারা করি, তাহলে 3 5 15। তামা হচ্ছে প্রথমে 15 কেজি এবং দস্তা আছে কত? 3 3 9 কেজি। নেক্সট কি বলেছে? ক কেজি তামা মেশানো হচ্ছে? 3 কেজি। তাহলে 15-র সঙ্গে যদি 3 যোগ করি আমরা পাবো কত? অ্যাকচুয়ালি এখন 18 কেজি তামা আর দস্তা থাকবে 9 কেজি। এই দুটোর যদি লসাও করি, অনুপাত বের করি আলটিমেটলিভাবে 9 দুগুণে 18 পেয়ে যাবো কত আমরা? 2:1। তাই সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ। একদম সোজা জিনিস, কোনো কষ্ট করবে না, কিচ্ছু না। প্রিভিয়াস ইয়ার শেষ হলে আমরা কিন্তু প্র্যাকটিসের আরও বাড়াবো, কেমন? 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 10 নম্বর প্রশ্নে চলে যাই। 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে বেগ নির্ণয় করো। ভেবে দেখো, উল্টো দিক থেকে আসছে, অর্থাৎ এক্ষেত্রে আপেক্ষিক বেগ কাজ করবে। এখন দুটো জিনিস যদি উল্টো দিক থেকে আসে, তখন আপেক্ষিক বেগটা কি হয়? দুজনের বেগের যোগফল। এবং সেই আপেক্ষিক বেগ দ্বারাই কিন্তু নিজের দৈর্ঘ্য, যে ট্রেনটার দৈর্ঘ্য 125 মিটার, সেটা সে অতিক্রম করছে ক সেকেন্ড সময়ে? 6 সেকেন্ড সময়ে। তাহলে আপেক্ষিক বেগটা বের করে নিই, আর আপেক্ষিক বেগ যেহেতু যোগফল, সেক্ষেত্রে থেকে 45টা বাদ দিলেই আলটিমেট বেগটা আমরা পেয়ে যাব নাকি? তাহলে দেখো কত হচ্ছে? 125 ভাজিত 6। এটার এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কিন্তু আমাদেরকে বের করতে হবে কিমি পার ঘন্টাতে। তো কিমি পার ঘন্টাতে যদি আমরা বের করতে যাই, দেখো বের করছি, কি পাবো? দেখো এটা গুণ করতে হবে আমাদেরকে কত দ্বারা?
5-18 দ্বারা আমরা ন্যাচারালি যদি মানে কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে গুণ করি তখন 5-18 গুণ করতে হয়, কিন্তু যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটারে গুণ করতে চাই তখন 18-5 গুণ করতে হবে। 5-25 125, 6-3 18, পেয়ে যাব কত আমরা 75, অর্থাৎ 75 কিমি পার আওয়ার। এটা কি, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো একটার যদি 45 হয় আর যোগ করে হয় 75, তাহলে বাকি যেটা থাকছে তার কত হবে? অপশান সি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? একদম সোজা আনসার। কী করতে হবে এখানে, যেটা মনে রাখতে হবে, কিমি পার ঘন্টা, একে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তখন গুণ করব 5-18, এবং উল্টোটা করতে গেলে 18-5 গুণ করতে হবে। কেমন? নেক্সট 11 নম্বর প্রশ্নে চলে যাই। কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সেই সংখ্যাকে 25 দ্বারা যদি আমরা ভাগ করি তখন ভাগশেষ কত থাকবে? এই জাতীয় অঙ্কগুলোতে যে দুটি ভাজক থাকে, অর্থাৎ প্রথমে 175 পরে হচ্ছে 25, এই দুটো পরস্পরের বিভাজ্য হয় তবে অঙ্কগুলো দেয় কিন্তু। কেমন? সেক্ষেত্রে যেটা ভাগশেষ তাকে পরের ভাগশেষটা, পরের যে ভাজক সে 25 দ্বারা যেমন এখানে আছে সেটা দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট সেটাই হবে অবশিষ্ট। মুখে মুখে আনসার, 25-এর নামটা 5-25-এ 125 হয়, 125 আর 7-এ 32, তাই সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন চলে যায় 12 নম্বর প্রশ্নে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ, অর্থাৎ 2.5 গুণ হবে। আরও 8 বছর বাদে তাদের বয়স বা তার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে? কেমন? এক্স ধরে যদি কোনো অসুবিধা আছে, ট্রিক্স লাগাচ্ছি আমরা। কী ট্রিক্স? আমরা চপিং প্রসেস ধরে নিচ্ছি আমরা কত, ওই এক্স ধরে যে করবো, যে নর্মাল যে প্রসেস ট্রেডিশনাল সেখানে নয়, কিন্তু এটা চপিং প্রসেস করবো এক্স ধরে। কীভাবে দেখো, পুত্রের বয়স ধরছি আমরা এক্স, পিতার বয়স হবে কত 3x, 8 বছর পরের ঘটনা, 8 দ্বারা যোগ হবে, তখন কি বলেছে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 2.5 গুণ, 2.5কে যদি আমরা ভগ্নাংশে করি তখন 5-এর 2 হবে, এই 2 গুণ হবে এখানে, ওই 2 যদি এখানে গুণ করে দিই আমরা তখন আমরা পাবো কত? এটা আলটিমেটলি ভাবে 6x প্লাস 16 ইকুয়ালস টু 5x প্লাস 40। দেখো এই 5x এবং 6x, এক্স থাকবে পরে, এক্স ইকুয়ালস টু কী হবে না 16 এবং 40কে ডিফারেন্স যদি করি আমরা পাবো কত? তখন আমরা 24। তাহলে এক্স সমান 24, অর্থাৎ পুত্রের বয়স 24 বছর। বেশ, বেরিয়ে গেছে। এবার বাকি কাজটা অঙ্ক নিজেই করবে। 3 গুণ বলা হয়েছিল, ক বছর বাদে? প্রথমে 8 বছর, আরও 8 বছর, টোটাল 16 যোগ হবে। দুজনের সাথেই 16 যদি যোগ করি আমরা পেয়ে যাব কত? এখানে 88, আর এখানে পেয়ে যাব কত? 40। কত গুণ হচ্ছে? 40 দ্বারা যদি ভাগ করি, 40 দুগুণে 80, আর 8-এ 88, 8-এর 40, তাহলে 8 দ্বারা যদি করি আমরা 5, 2 পূর্ণ 1-এর 5 গুণ। অপশান বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এক্স ধরে পেয়েছো তো? একদম সোজা পাবে। আমি তোমাদের বুঝিয়ে দিলাম বলে এত সময় লাগলো। যখন তোমরা প্র্যাকটিস করবে অটোমেটিক খুব সহজেই অঙ্কর আনসার বেরিয়ে যাবে। কেমন? বেশ, 13 নম্বর প্রশ্নে চলে যায়। দেখো শর্টকাট প্রশ্ন অনেক রকম পাবে, কিন্তু টোটাল অঙ্কে শর্টকাট প্রশ্ন 1600 শর্টকাট প্রশ্ন মনে রাখাটা অনেক কষ্টকর, এবং পরীক্ষার হলে বমি করতে অসুবিধা হবে কিন্তু। কেমন? যে সূত্রগুলো বমি করবে, ব্রেন কিছুই যখন কোনো কিছুই কিন্তু সার্কুলেট করতে পারবে না। 1600 শর্টকাট ট্রিক্স মনে রাখা এবং তাকে অ্যাপ্লাই করা অত সোজা ব্যাপার নয়। তাই চপিং প্রসেস বা ট্রেডিশনাল কিছু যেটা তোমার সুবিধা হবে নিজের মতন করে করবে। কেমন? যেমন এই অঙ্কটি দেখো কী আছে এখানে। এক ব্যক্তি 10% ক্ষতিতে বিক্রয় করেন, কোনো একটা জিনিস বিক্রয় করেন, তিনি যদি আরও 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তাহলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে অনেক জায়গায় অনেক চ্যানেলে পাবে শর্টকাট প্রসেস আছে। শর্টকাট প্রসেস না করে 100 ধরে আমরা অঙ্কটা করতে পারি। কিভাবে? ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100, ধরে নিচ্ছি আমরা ক্রয় মূল্য কত ধরছি আমরা 100। তাহলে প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করছে, ক্ষতি মানে বাম দিকে লিখবো, 10% ক্ষতি মানে বিক্রি করছে কতই? 90 টাকায়। কিন্তু সে 10% লাভ করতে চায়, 10% লাভে যদি বিক্রি করতে চায় তখন তাকে বিক্রি করতে হবে কতই? 110 টাকায়। এখন এই 90 আর 110-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 20। অর্থাৎ যদি 20 ডিফারেন্স হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100। এবার এখানে ডিফারেন্সটা কত বলেছে? কত টাকা বেশি দামে বিক্রি করার কথা বলা আছে? 40 টাকা। ক্লিয়ার? তো 40 টাকা মানে ডবল হচ্ছে, তো ডবল হলে 100-রও ডবল হবে, 100 ডবল 200, তাই ক্রয় মূল্য কত হবে? 200 টাকা। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। একদম সোজা প্রসেস, কোনো শর্টকাট নয়, সোজা একদম চপিং প্রসেস কাজ করবে। কেমন? ব্যাস, 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। দেখো লাভ ক্ষতির অঙ্ক আছে, লাভ ক্ষতির অঙ্কটা পড়ে নিই, তারপরে দেখছি কি বলছে এখানে। এ 3500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তাতে যোগ দেয়।
1 বছর বাদে লাভের টাকা 2:3 অনুপাতে ভাগ হলে বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল। দেখো বছরের শেষে যে লভ্যাংশের অনুপাতটা হয় সেটা হচ্ছে কি যে কত টাকা সে মানি ইনটু টাইম এই দুটোর অনুপাত হবে, গুণ করে নিয়ে দুজনেরই মানি ইনটু টাইম দুজনেরই গুণ করতে হবে। প্রথমে তো এ গুণ করে এর ক্ষেত্রে কত ছিল, এর ক্ষেত্রে 3,500 টাকা সে নিয়ে ব্যবসা শুরু করে, তার তো 12 মাসেই কেটেছে টাকাটা, তার টাকাটা কেটেছে 12 মাস। এরপর দেখো বি 5 মাস বাদে কাজ করে, 5 মাস বাদে যোগ করে অর্থাৎ তার 7 মাস কাজ করছে, টাকা কত আমরা জানি না, টাকাটা কত থাকবে আমরা জানি না, এই টাকাটা তো আমাদের বের করতে হবে। এই দুজনের অনুপাত কত আছে 2:3, যদি একটু খেয়াল করো দেখো এখানে একদম সোজা হয়ে পাবে 5 7 35, কত হচ্ছে আমাদের উপরে এই এক্সটা তখন যাবে কত, এক্সটা যদি ডান দিকে যায় তাহলে ডান দিকে যে 2/3 আছে সেই 2/3টা বাঁ দিকে আসবে, অর্থাৎ এক্স সমান অ্যাকচুয়ালি কী হবে এই দুটোকে আগে গুণ করে রাখো, দুটো গুণ করলে কত হবে 6,000 নাকি, ব্যাস তাহলে এক্স সমান কী হচ্ছে এক্স ইকুয়ালস টু 6,000 গুণিত 3/2 পাল্টে যাবে তো, তখন আমরা পাবো কত এখান থেকে 3,000 ইন্টু 3 মানে 9,000 টাকা, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কেমন, তাহলে লভ্যাংশের ক্ষেত্রে কি মনে রাখবে ফর্মুলা, মানি ইনটু টাইম, এটাই হচ্ছে কিন্তু মানি ইনটু টাইম দুজনের, এটা একজনের প্রথম জন এটা দ্বিতীয় জনের, এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। ক্লিয়ার। নেক্সট 15 নম্বর প্রশ্নে চলে যাই। এই অঙ্কটি দেখো আরও সোজা, 3টি পাম্প কি দিনে 8 ঘন্টা কাজ করে একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে, দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটি একদিনে খালি করতে পারবে। কেমন, 3টি পাম্প যদি ডেলি 8 ঘন্টা করে কাজ করে তখন সে 2 দিনে ট্যাঙ্কটি পরিষ্কার মানে খালি করে দেয়, ওই ট্যাঙ্কটিকে একদিনে খালি করতে হবে, তখন 4টি পাম্প কাজে লাগাবো, তাদের কত ঘন্টা করে কাজে লাগবে। কি করতে হবে, প্রথম ক্ষেত্রে দেখে নিই মোট কত সময় লেগেছিল, ক ঘন্টা, 3টে পাম্প 8 ঘন্টা করে 2 দিন, টোটাল সময় লেগেছে 48 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে 4টি পাম্প একদিনে করতে হবে, 4 একে 4, এই 4 দ্বারা যদি 48কে আমরা ভাগ করি পাবো কত 12, 4 12 48 তো, তাই সঠিক উত্তর হবে ডাকে ডেইলি কত ঘন্টা করে কাজ করতে হবে 12 ঘন্টা করে কাজ করতে হবে। ক্লিয়ার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 15 25 40 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো এই জাতীয় প্রশ্নগুলোর ক্ষেত্রে ট্রেডিশনাল মেথড কমনভাবে কী করা হয়, এদের লসাগু বের করা হয়, তারপরে আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয় তাকে আবার ভাগ করব, ভাগ করে যে ভাগশেষ তাকে বিয়োগ মানে ভাগশেষটা বিয়োগ করে দেবো 4টা 9 থেকে, তবে আনসার পাবো। ওটা অনেক ঝামেলা আছে। সোজাভাবে যদি করতে চাও চপিং প্রসেস কী করবে, এদের লসাগু বের করতেই হবে। তো লসাগু বের করতে গেলে কি বলেছিলাম, এমনভাবে সংখ্যাগুলো দেওয়া থাকে যাতে এই যে 3টে সংখ্যা আছে এই 3টে সংখ্যার একটা কমন লসাগু পাবে। 15 25 এবং 75 এদের লসাগু কত হবে 75 লসাগু হবে, কারণ 5 15 75, 3 25 75, তাহলে 40 এবং 75-এর আমাদের লসাগু বের করতে হবে। ব্যাস 5 দ্বারা কেটে দাও, 5 দ্বারা 5 8 40, 5 15 75, এটা লসাগু যদি করি কত হবে 5 8 40 গুণিত 15, 15-র সঙ্গে যদি 40 গুণ করি পাবো কত 4 15 60, 600, তাহলে লসাগু কত দাঁড়ালো 600, লসাগু দাঁড়ালো 600। এরপর ভেবে দেখো 600 দ্বারা এদের মধ্যে কোনটাকে ভাগ করা যাবে, শূন্যগুলো বাদ দাও, 2টা শূন্য বাদ দিলাম, এদেরও আমি 2টা শূন্য করে বাদ দিচ্ছি, বাকিগুলো 6-এর নামটা দেখো কত আছে, 6 15 90 যাবে, 98কে 6 দ্বারা যাবে না, 6 16 96 হবে, 94কেও 6 দ্বারা যাবে না, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হলো 6 16 96, তার সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি 9600। ক্লিয়ার, একদম সোজা কিনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু, আর কী ধরনের অঙ্ক চাইছো সেটা অবশ্যই জানাবে। এখানে দেখো কী বলেছে 54 288 360 এদের গসাগু নির্ণয় করুন। কেমন, এখন গসাগু নির্ণয় করার প্রসেস কি, ভাগ প্রসেস যদি করতে যাই আমরা 54কে 288 দ্বারা ভাগ করব, তারপরে ভাগ করে আমাদের দেখতে হবে যে কত দ্বারা করছে, এইভাবে ভাগ করতে আমাদের কষ্ট লাগে অনেক। সেক্ষেত্রে সোজা প্রসেসে আমরা কি করতে পারি, সোজা প্রসেস দেখবো। দেখো এখানে কি আছে, যে আনসারগুলো আছে এই আনসারগুলোকে দেখো, ভেবে দেখো, আনসারগুলো কিন্তু প্রতিটি 9-এর গুণিতক, 9 2 18, 9 12 108 হয়, 6 9 54, 4 9 36 হয়, তাহলে 9-এর গুণিতক। এরপর যে রাশিগুলো দেওয়া আছে 54, আমাদের 54 সমান কত হয় 6 9 54 হয়। 288কে 9 দ্বারা যদি করি আমরা তাহলে পাবো কত, তার সাথে আমরা 9 দ্বারা করি যদি করি 3 9 27, 9 2 18, 32 গুণিত 9, 360কে যদি করি 4 9 36, 40 পাচ্ছি তো, তাহলে 9 হচ্ছে কমন ফ্যাক্টর,
গসাগু দেখো, এখন তোমাদের বোঝাচ্ছি বলে তো সময় লাগছে, পরীক্ষার হলে তোমাদের একদম সোজা মনে হবে। এদেরকে যদি ভাগ করো, যেমন 6কে যদি আমরা ভাগ করি, 6কে আমরা ভাগ করলে পাবো কি এখন 2 গুণিত 3 পাবো। তো 3 একটি লসাগু মৌলিক সংখ্যা, এদের মধ্যে 3 পাবে না, এখানেও তুমি 3 পাবে না, কারণ এটা 2 টু দি পাওয়ার 5 হয়, এখানে 5 8 40 পাবে নাকি। তাহলে সবার সাথেই কিন্তু এই 2টা থাকবেই, 2 এবং 9 থাকবেই, তাই গোসাগু হয়ে যাবে কত 9 দুগুণে 18। কেমন, গোসাগুর ফর্মুলা কি, গরিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ যে সর্বোচ্চ যে উৎপাদক বা সংখ্যা দিয়ে প্রত্যেককে ভাগ করা যাবে নাকি। অপশন এ, তাই 18 ইজ দ্য রাইট আনসার। কেমন, যদি ভাগ প্রসেস করতে চাও যে আমার ভাগ প্রসেস সুবিধা, তুমি সেটাই করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে এখানে নাম্বার 54 আছে বলে সুবিধা তোমাদের ভাবতে পারছো, কিন্তু বড় সংখ্যা থাকলে তখন একটা অসুবিধার সৃষ্টি হয়। 18 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। দুটি সংখ্যার গসাগু 23, তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক হলো 13 এবং 14, বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো গসাগু দেওয়া আছে এবং লসাগুর অন্য দুটি উৎপাদক বলতে লসাগুর একটি উৎপাদক 23 হবেই হবে। গসাগু যেটা হয় সেটা লসাগুর একটা উৎপাদক হবেই হবে। অন্য দুটি উৎপাদক 13 এবং 14, ভেবে দেখো এদের মধ্যে 13 হচ্ছে মৌলিক সংখ্যা, 14 কিন্তু নয়। তাহলে 23 যদি হয় গসাগু, তাহলে একটা সংখ্যা 23 গুণিত 13 এবং আরেকটা সংখ্যা 23 গুণিত 14 হবেই কিন্তু। কেমন, তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, বৃহত্তম সংখ্যা যদি বের করতে চাই 23 গুণিত 14টাই হবে বৃহত্তম সংখ্যা। কেন বলতো, কারণ একটি উৎপাদক তোমার এখানে মৌলিক সংখ্যা দেওয়া আছে বলেই। কেমন, তো এখানে দেখো 14 যদি করি তখন আমরা কি করব, যদি গুণ করি 3 এবং 4 গুণ করবো, 3 4 12, অর্থাৎ 2, কার নিচে 2 আছে সবার শেষে এককের অঙ্ক সিএ, তাই অপশন সি 322 ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর বুঝতে পেরেছো। এটা এইভাবে করা যায়, আরও একভাবে করতে পারবে। কীভাবে, যেটা গসাগু হয়, গসাগু দ্বারা প্রতিটি সংখ্যাকে আমরা ভাগ করব। গসাগু দ্বারা যদি প্রতিটি সংখ্যাকে ভাগ করি আমরা 23 দ্বারা, সেটা একটু লম্বা প্রসেস হবে কিন্তু তোমাদের ক্ষেত্রে। সে ভাগ করার পর দেখবে যে এই দুটো উৎপাদক বেরোবে দুটো সংখ্যার ক্ষেত্রে। কোন দুটো সংখ্যার ক্ষেত্রে বেরোবে, একটাতে বেরোবে 299 একটা বেরোবে এবং একটা 322 বেরোবে। তো বৃহত্তম সংখ্যাটা অবশ্যই হবে 322, সেভাবেও করতে পারো, সেটা একটু লম্বা একটু লেংথি প্রসেস হবে, কিন্তু যেটা আগে বললাম সেভাবে সোজা করতে পারবে। 19 নম্বর প্রশ্নে চলে যাই। নিম্নের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। 35 দ্বারা বিভাজ্য হবে, এখন 35 দ্বারা তাহলে ভাগ করে দেখতে হবে। নর্মাল প্রসেস আমরা কী করি, 4 অঙ্কের বৃহত্তম 4টা নয়, তাকে 35 দ্বারা ভাগ করো, আবার যেটা ভাগ শেষ তাকে বিয়োগ করতে হবে, অনেক লম্বা প্রসেস নাকি। তো সেক্ষেত্রে কী করবো, 35 দ্বারা বিভাজ্যতার নিয়ম কাজে লাগাবো। 35কে যদি আমরা ভাগ করি দুটো মৌলিক সংখ্যা পাবো, 5 এবং 7, 5 7 35, অর্থাৎ কোনো সংখ্যা 5 এবং 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 35 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সংখ্যাটির শেষ অঙ্কটি 5 হবে অথবা 0 হবে, সবারই শেষ অঙ্ক 5, অর্থাৎ 5 দ্বারা সবাই বিভাজ্য। দেখতে হবে আমাদের 7 দ্বারা কে বিভাজ্য হবে। এখন 7 দ্বারা বিভাজ্যতার যে নিয়ম, সেই নিয়মটি একটু লম্বা হয়, কিন্তু তোমরা যদি পড়ে থাকো মনে রাখার সুবিধা। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, ডান দিক দেখো একটি সংখ্যা আমি লিখলাম, যেমন ধরুন আমি লিখছি এখানে 9 9 6 5, প্রথম সংখ্যাটাও ডান দিক, সংখ্যাটার ডান দিক হচ্ছে এদিকটা, সংখ্যাটার বাঁ দিক হচ্ছে এটা কিন্তু অনেকে আমরা ভুল করি, ডান দিক বাঁ দিক। কেমন, তো ডান দিক থেকে 3টে সংখ্যা নেব, 3টে সংখ্যা পরপর নেব, এইভাবে যুগ্ম সংখ্যাগুলো, যুগ্ম অর্থাৎ যুগ্ম পজিশনে যেসব অঙ্ক আছে তাদের যোগফল মাইনাস অযুগ্ম অবস্থানের যোগফলের বিয়োগফলটা যদি হয় 0 অথবা 7 দ্বারা বিভাজ্য, তখন সেটা 7 দ্বারা ভাগ করা যাবে। কেমন, এখন প্রতিটা থেকেই দেখো প্রতিটা 4 অঙ্কের সংখ্যা আছে এবং সবার আগেই আছে 9, তাহলে সবার যে 3টে অঙ্ক শেষে আছে তাদের থেকে আমাদেরকে 9 বিয়োগ করতে হবে নাকি। তোমাদের বোঝানোর জন্য একটা সময় লাগছে, এমনি সময় তোমাদের এত সময় পাবে না, তোমরা আরও খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো করে নিতে পারবে। তো চলো 9 দ্বারা বিয়োগ করে দেখি। প্রথম যেটা আছে 9 দ্বারা যদি বিয়োগ করি, এই যে 965 থেকে বিয়োগ হবে, এটা 995 থেকে, এটা 985 থেকে, এটা 975 থেকে, প্রত্যেকের থেকে যদি 9 বিয়োগ করি, প্রথমেরটাই পাবো আমরা কত 956, তারপরটাই পাবো কত আমরা 986, ক্লিয়ার, তারপরটাই পাবো কত আমরা 976, তারপরটাই পাবো কত আমরা 966, ক্লিয়ার। এদের মধ্যে 7 দ্বারা বিভাজ্য কে হবে আমাদের দেখতে হবে নাকি। তো 7 দ্বারা যদি বিভাজ্য করো, দেখো দুটো ধরো, 7 13 91, 4 46 যাবে না, 7 14 98, 6 পড়ে থাকছে যাবে না, 7 13 91 91 আর 6 হচ্ছে কত 7 তো 66, 7 দ্বারা 66কে যায় না, 7 13 91 আর 5 96, 5 আর 6 56, 7 8 56 মিলে গেল, তাই সঠিক উত্তর এখানে হবে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, মনে থাকবে তো।
যদি বলে যে এইভাবে তো অনেক লম্বা হচ্ছে, দেখো তোমাদের বোঝানো বলে এত সময় লাগলো, এমনিতে করলে কি করেছে প্রত্যেকে তো 5 দ্বারা 35 মানে কি 5 আর 7 দ্বারা দুটো দ্বারা বিভাজিত করতে হবে, প্রতিটি 5 দ্বারা বিভাজ্য তাহলে 7 দ্বারা বিভাজ্য করতে হবে, 7 দ্বারা বিভাজ্য করতে গেলে কী করতে হবে প্রতি 3টা থেকে আগেরটাকে বিয়োগ করবো, বিয়োগ করে বিয়োগফলগুলো তোমরা ফটাফট লিখতে পারবে কাছেই, এবং বিয়োগফলগুলো লিখেই 7 দ্বারা ভাগ করতে সহজেই পারবে। কেমন? 4টা সংখ্যাযুক্ত সংখ্যাকে 7 দ্বারা ভাগ করতে যেও না, অনেক লম্বা সময় লাগবে, যদি পারো করতে পারো, কোনো অসুবিধা নাই, তোমাদের সুবিধা মতো সেটা। কেমন? আজকে লাস্ট প্রশ্ন 20 নম্বর প্রশ্নে চলে যাই। একটি নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিলে মোট 162 টাকা সুদ পাওয়া যায়, সুদের হার নির্ণয় করো। দেখো কোনো উল্লেখ নেই, মেনে এটা হচ্ছে সরল সুদ, সরল সুদে অঙ্কটা হবে। সেক্ষেত্রে 300 টাকা ক বছরের জন্য দিচ্ছি আমরা? 4 বছরের জন্য দিচ্ছি। 500 টাকা দিচ্ছি 3 বছরের জন্য। কেমন? এক্ষেত্রে কী করে আমরা পাবো? সহজেই শূন্যগুলো বাদ দেবো, শূন্যগুলো বাদ দিয়ে সুদের হারটা ধরে নেব এক্স, এক্স দিয়ে করতে হবে না, এক্স ধরে নেব। প্রথমটার জন্য পাবো কত? 3 4 12 এক্স, দ্বিতীয়টার জন্য পাবো 3 5 15 এক্স, টোটাল হচ্ছে কত? 27 এক্স। এই 27 এক্স সুদের টাকা 27 এক্স অর্থাৎ 162। তাহলে এক্স ইকুয়ালসটি কত হবে না? এক্স ইকুয়ালস হবে 162 থেকে 27 আমাদের ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি পেয়ে যাব? 6 7 42, 6 27 হয় 162, তাই 6% ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি সঠিক উত্তর। কেমন? তো এই ছিল আজকের ক্লাস, কেমন হলো জানিও। আর কী ধরনের ক্লাস চাইছো, আর কী ধরনের প্র্যাকটিস সেট, কিছুগুলো প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার আছে, সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে আমি প্র্যাকটিস সেট নিজে প্র্যাকটিস করাবো ডিটেলস ক্লাসের সাথে সাথে, এবং তোমাদের কিছু পিডিএফ ফাইল দেবো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। কেমন? এখন কয়েকটি প্রিভিয়াস ইয়ার দেখে নাও যে কী ধরনের প্রশ্ন আসছে, অহেতুক প্যানিক হবে না, বেশি টাপ অঙ্ক প্র্যাকটিস করতে যাবে না, ডাব্লিউবিতে অত টাপ প্রশ্ন আসবে না, কিন্তু সোজা অঙ্ক আসবে, শুধু বর্গ ঘন নামতা 25 পর্যন্ত মুখস্থ রাখো, তাহলে তোমার সব কাজ হয়ে যাবে। কেমন? ওকে বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।